দেখো এইটা তোমাদের ফুল লেন্থ মক টেস্টের দুটো লাস্ট দিয়েছিলাম, তার মধ্যে একটা ইংরাজি একটা বাংলা, এটাই। এই মক টেস্টটা খুবই ভালো কোশ্চেন ওনার বই থেকে দেওয়া আছে। যেহেতু এইটা তোমার বাংলাতে করেছি, তোমাদের আরো বেশি সুবিধা হবে, এবং ওটা সিলেবাসটাকে মোটামুটি কভার করেছে, সমস্ত জায়গা থেকেই দেওয়া আছে। আমার আগেরগুলো বেশিরভাগ তোমার ইলেকট্রনিক্স থেকে কম কোশ্চেন হয়ে গিয়েছে, কিন্তু এখান থেকে দেখো জেনারেল ডায়োড ট্রানজিস্টার মোটামুটি সব জায়গা থেকে কোশ্চেন দেওয়ার চেষ্টা করেছি, এবং এইরকম লেভেলেরই কোশ্চেন তোমাদের হবে, বেশি চিন্তা করার দরকার নেই। প্রথম কোশ্চেনটা দেখো, এক্স ওয়াই তলে একটি কণার বেগ এত, যেখানে কে একটি ধ্রুবক, কণাটির গতির সমীকরণ কত? এই পিডিএফটাতে অনেকে দেখেছে 28-29 করে পেয়েছে, মানে তারা সকলেই খুব ভালো পারফরমেন্স করেছে, বুঝতেই পারছি। তাহলে তারা যদি থাকে উত্তরগুলো একটু করে দেবে, তাহলে আরো সুবিধা হবে। তাহলে কি হচ্ছে, কণার গতিপথ মানে সঞ্চার পথ অথবা গতিপথ যা হোক দিতে পারে, তাহলে এরকম আছে, এখান থেকে আমাকে বার করতে হবে। তার মানে এক্স আর ওয়াই এর একটা সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে এখানে ভেক্টর রাশি দিয়ে আছে, তার মানে বুঝতে পারছি ভি এক্স সমান হচ্ছে কে ওয়াই, যেহেতু এটা আই কম্পোনেন্ট, আর ভি ওয়াই সমান হচ্ছে এক্স কে এক্স। এখান থেকে বুঝতে পারছি আমি যদি ভি কে আই ভি এক্স প্লাস জে ভি ওয়াই আকারে লিখি, তাহলে এইটা হচ্ছে শুধু এক্স এর জায়গায় ওয়াই আর ওয়াই এর জায়গায় এক্স করা আছে এখানে। এবার এই ভি এক্স মানে হচ্ছে ডি এক্স ডিটি সমান কে ওয়াই, ডি ওয়াই ডিটি সমান হচ্ছে কে এক্স। এবার আমাকে এখানে টিটাকে এলিমিনেট করতে হবে, টি তো নাই, টিটা এলিমিনেট করলে আমাকে ওয়াই আর এক্স এর মধ্যে সম্পর্ক বার করতে হবে। এবার যদি আমি ডি ওয়াই বাই ডিটি আর এইটাকে এটা দিয়ে যদি ভাগ করে দিই, dx বাই ডিটি করি, তাহলে দেখো এদিকে কে এক্স আর নিচে কে ওয়াই থেকে যাচ্ছে, এটাকে এটা দিয়ে ভাগ করেছি, টি টি কেটে যাচ্ছে। মেনলি আমার টি কে এলিমিনেট করা হচ্ছে কাজ, ডি ওয়াই ডিএক্স সমান হচ্ছে কে কে চলে যাচ্ছে এক্স ওয়াই। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে ওয়াই ডি ওয়াই মাইনাস এক্স ডিএক্স সমান 0। এবার যদি আমি ইন্টিগ্রেশন করে দিই, তাহলে ওয়াই স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার বাই টু সমান হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান এই কনস্ট্যান্টের সঙ্গে একটা 2 গুণ হবে, 2 ইন্টু কনস্ট্যান্ট, মানে এটাও কনস্ট্যান্ট। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে অপশন হচ্ছে বি। খুবই ভালো কোশ্চেন এরকম। তাহলে শুধু এটাই দেবে তো মানে নাই, তাই তোমাদের মাথায় রাখতে হবে যে সমীকরণে দেখ না কেন, বা আমাকে ইনডাইরেক্টলি যে সমীকরণে বাইরে বার করা হোক না কেন, আমাকে কিন্তু কি করতে হবে, ওয়াই এক্স, তোমাকে তিনটে কোঅর্ডিনেট দিয়ে কোশ্চেন দেবে না, দুটো দিয়েই দেবে। সেই ওয়াই এবং এক্স এর মধ্যে কিন্তু একটা রিলেশন তোমাকে কিন্তু তৈরি করতে হবে। সেই রিলেশন তৈরি করার জন্য যে তোমার এক্সট্রার পয়েন্ট জিনিস থাকবে, সেইটাকে তোমাকে কিন্তু এলিমিনেট করতে হবে। এক্ষেত্রে টি আছে, এক্ষেত্রে কি আছে, টি আছে, তো টিটাকে এলিমিনেট করতে হবে। ভাগ বলে টিটাকে সহজে এলিমিনেট হয়ে গেল, কিন্তু সবসময় যেরকম ভাগ করে এলিমিনেট হবে তা নয়, সেটা যেমন যেমন কোশ্চেন সেটাকে একটু মাথা ঘোরাতে হবে বা একটু প্র্যাকটিস করলে সেটাই বুঝতে পারা যাবে। কি বলেছে দ্বিতীয় কোশ্চেনটা, একটি স্তম্ভে, তাহলে এটার উত্তর হলো এটা, হ্যাঁ বি এরটা। একটি স্তম্ভের শীর্ষ থেকে একটি পাথরখণ্ড ফেলা হলো, পাথরখণ্ডটি তার পতনকালে শেষ 1 সেকেন্ডে মিনারের উচ্চতার 5/9 অংশ অতিক্রম করে। পাথরখণ্ডটির পতনকাল কত? অনেকে এটা নানাভাবে করে দেবে, আমি আগে যারা একদম শেষের দিকে জয়েন করেছে বা একটু পড়াশোনা দেরিতে করেছে তাদের জন্য আমি একটা ছবি এঁকে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি বিষয়টা কি বলা আছে, একটু সময় নিচ্ছি। সেটা হচ্ছে এইটা ধরো, মনে করো ধরো সাপোজ হাইট এইচ, এখান থেকে পাথরটা ফেলা হচ্ছে, পাথরটা এখানে পড়ছে, এই পড়তে টাইম লাগে ধরো, এখানে টাচ করতে টাইম লাগে টি সেকেন্ড, তাহলে শেষ 1 সেকেন্ডে, তার মানে এইখানে ধরো টি মাইনাস 1 সেকেন্ড, এইটুকু হচ্ছে 1 সেকেন্ড, তার পরবর্তীকালে এ হবে। এই টাইমটাতে উচ্চতার 5/6 অংশ অতিক্রম করে এই টাইমটাতে, তাহলে টি মাইনাস 1 টাইমে কত করবে, 1 মাইনাস 5/9 মানে হচ্ছে 4/9,
এবার উচ্চতা যদি এইচ হয় তাহলে এই উচ্চতা সে কততে করবে t-1 সেকেন্ডে। তাহলে আমরা যে উচ্চতার ফর্মুলা জানি এইচ স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস এস সমান উচ্চতা হয় আমাদের যেটা সরলের ক্ষেত্রে জানি এস সমান ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এক্ষেত্রে কি হচ্ছে হাইট ইনিশিয়ালটা তো 0, তাহলে হাফ এফটা জি টি স্কোয়ার। এটা তো এইখানে টাচ করার জন্য এই ফর্মুলা তুমি লাগালে। এবার এই t-1 সেকেন্ডের জন্য তুমি লাগাও, তাহলে t-1 সেকেন্ডের জন্য এইচটা কত হয়ে যাবে 4/9 ইন্টু এইচ। ঠিক আছে, আচ্ছা 4/9 এইচ। আচ্ছা এই টি সেকেন্ডে কত উচ্চতা যাচ্ছে সেটাকে দেখি, সেটা হচ্ছে এইচ ড্যাশ যদি আমি ধরি তাহলে হাফ জি t-1 তার হোল স্কোয়ার, t-1 তার হোল স্কোয়ার। তাহলে এইটা সমান হাফ জি t-1 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 4/9 ইন্টু এইচ। 4/9 ইন্টু এইচ। এইচ তো আমি জানি না কি, এইচ জানি না, কিন্তু এইচটা এখান থেকে জানি 4/9 ইন্টু হাফ জি টি স্কোয়ার। তাহলে তুমি এদিকে জি জি কেটে গেল, এবার তুমি হাফ হাফ কেটে গেল, t-1 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 4/9 টি স্কোয়ার। এবার এখান থেকে ক্যালকুলেশন করলে পাবে, আমার খাতাতে যেটা উত্তর লেখা আছে আমি সেই উত্তর হিসাবে বলছি, আমি ইয়ার ক্যালকুলেশন করিনি। আমার যেটা খাতাতে অপশন লেখা থাকে সেই অপশনে আছে 3 সেকেন্ড বি। যারা আশা করি করেছে তারা এটা ক্যালকুলেশন করলে পাবে। এই কিন্তু উলম্ব গতি দিয়ে অঙ্ক কিন্তু তোমাদের ক্ষেত্রে আগের বারও এসছে, এবারও আসার চান্স আছে। এখানে তোমাদের একটু অসুবিধা হয়। আর যদি প্রজেক্টাইল মোশন দিয়ে আসে, 3 রকম গতি হয় বলেছে। একটা এই যে উলম্ব গতি মানে ভার্টিক্যাল, এগুলো একটা সরলরৈখিক গতি। এটা একই জিনিস হবে, শুধু এফ এর জায়গায় জি করে দেবে ফর্মুলা হলো। আর যখন উঠছে তখন ওইখানে মাইনাস জি করবে। এইটাই প্রজেক্টাইল মোশনটা একটু গন্ডগোল হয়। কিন্তু 9-10 ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে সোজা সোজা কোশ্চেনই দেবে, একদম সোজা যে ফর্মুলাগুলো আছে সেগুলো দেবে, সেখান থেকে দেবে। তাই কিছু যদি না পারো, যদি বেশি মাথায় অসুবিধা হয়, তাহলে শেষ মুহূর্তের সাজেশন হিসেবে আমি বলছি তোমাদের ফর্মুলাগুলো কমসে কম খাতায় একটা জায়গায় লিখে করো। আচ্ছা এবার আসছে ভেক্টরের। আমি ভেক্টরের আর গুণগুলো, ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট, আমি এগুলোতে যাব না। আমি বলে দিচ্ছি জিসটা, মানে কি কি একদম কি করে করতে হবে শর্ট নোটের মতন করে, শুধুমাত্র তোমরা গুণগুলোর করে নেবে, তাহলে উত্তরটা আমি বলে দিচ্ছি, কারণ অনেক টাইম লেগে যাবে না। একটা বস্তুর উপরে এত বিন্দুতে এত বল প্রযুক্ত হল, এত বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক কত? তাহলে বলের ভ্রামক হচ্ছে আর ক্রস এ। তাহলে এটা করতে গেলে আমাকে ডিটারমিনেন্ট তো করতেই হবে, আই জে কে, এটা করতে হবে। এফটা তো ঠিক আছে, কিন্তু এত বিন্দুতে এতর সাপেক্ষে, এতর সাপেক্ষে, তাহলে এইটা ধরো একটা পয়েন্ট আর এটা একটা পয়েন্ট। এবার এইটা ধরো আর1, এটা ধরো আর2, ঠিক আছে। এবার তুমি এইটার সাপেক্ষে এইটা করতে চাইছো, তুমি এইটার সাপেক্ষে কিন্তু এইটা করতে চাইছো। ধরো তুমি এইটার সাপেক্ষে এইটা করতে চাইছো, আগে বেসিক জিনিসটা বুঝো কোনটা থেকে কোনটা বাদ দেবে। তুমি যদি এত ভাবনা না করে যে কোনো একটা থেকে একটা যদি বাদ দিয়ে দাও, তুমি যদি ভুল করো সামনে চিহ্নটা মাইনাস আসবে, আর কিছু না। এ মাইনাস বি আর বি মাইনাস এ যদি করো তাহলে শুধু মাইনাসের ডিফারেন্স। কিন্তু সঠিক করতে গেলে আমাকে কি করতে হবে, যে বিন্দুর সাপেক্ষে তুমি এটা করবে, ঠিক আছে। তাহলে আমাদের ফর্মুলা কি জানি, এ প্লাস বি সমান সি হয়। তাহলে আমাকে বিটা যদি বার করতে হয় এই বিন্দুর সাপেক্ষে, তাহলে আমাকে সি থেকে এটা বাদ দিতে হবে। তাহলে এই বিন্দুর সাপেক্ষে এইটার বার করতে হবে। এইটা হচ্ছে এখানে এইটা, আর এইটা হচ্ছে এখানে এইটা। তাহলে আমাকে কি করতে হবে, এ প্লাস বি সমান হচ্ছে সি। তাহলে আমাকে বি বার করতে হবে সি মাইনাস এ।
সিটা কোনটা? এইটা। এইটা থেকে আমাকে এইটা বাদ দিতে হবে। তাহলে সেটা পেয়ে গেলাম আর। এফ তো বলাই আছে, তাহলে আর ক্রস এফ করবো। এফ ক্রস আর করলে কিন্তু হবে না, আর ক্রস এফ করবো, তাহলে বেরিয়ে যাবে। এবার এর জন্য আমাকে ডিটারমিনেন্ট করতে হয়, আইজেক কে করতে হয়। উৎপন্ন রাশিও ভেক্টর হয় বলে আইজেকে থাকে। তাহলে এই বলের ভ্রামক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার তোমরা নিজে নিজে একবার বাদ দিয়ে দেবে, এখান থেকে এটা বাদ দেবে, বাদ দেওয়ার পর যেটা হবে তারটাকে সঙ্গে এফ এর ক্রস প্রোডাক্ট করবে, তাহলেই হয়ে গেল। উত্তর যেটা খাতাতে লেখা আছে সেটা উত্তরটা বলছি, 3-এর উত্তর আছে এ। 4-এরটা এ ভেক্টর রাখতো এ ভেক্টরের অভিমুখে এই ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো, তখন বলা আছে প্রজেকশন। তাহলে প্রজেকশন আর হচ্ছে কম্পোনেন্ট, মানে উপাংশ আর প্রজেকশন কিন্তু একই জিনিস, আমি আগেও ক্লাসে বারবার বলেছি। যদি কম্পোনেন্ট বা উপাংশ, বাংলাতে যদি বলে উপাংশ আর যদি ইংরেজিতে বলে কম্পোনেন্ট, তাহলে কিন্তু একই জিনিস। এবার এটা একটা ভেক্টর চিহ্ন দিয়ে দিয়েছে, এটাও একটা ভেক্টর চিহ্ন দিয়েছে। তোমাকে এটা একটা বললো ভেক্টর বললো, বা একটা পজিশন ভেক্টর বললো, অবস্থান ভেক্টর বললো, আর এইটাকে বলে দিল অ্যাক্সিলারেশন। তাতেও কিন্তু একই হবে, যে ভেক্টরের অভিমুখে বার করতে বলবে সব সময়, কম্পোনেন্ট হোক বা প্রজেকশন হোক, যে ভেক্টরের অভিমুখে বার করতে বলবে সেই ভেক্টরের একটা ইউনিট ভেক্টর বার করবে। তাহলে এখানে এর ইউনিট ভেক্টর বেরোবে, এটা ইউনিট ভেক্টর বার করবে, মানে এইটাকে রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার দিয়ে ভাগ করে দেবে, তাহলে ইউনিট ভেক্টর বেরোবে। যে ইউনিট ভেক্টরটা বেরোবে তার সঙ্গে যার বলেছে তার কি করবে, ডট প্রোডাক্ট করে দেবে। তাহলে এইটার সঙ্গে এইটার ডট প্রোডাক্ট করবে। যদি এটা ভেলোসিটি বলে তাও কোনো ব্যাপার নাই, অ্যাক্সিলারেশন বলে তাও কোনো, কেন তো ভেক্টর রাশি, সেগুলো সবই যে কোনো ভেক্টর রাশি যে কোনো দিকে উপাংশ মানে কম্পোনেন্ট অথবা অভিক্ষেপ বললেই তোমাকে যে দিক বরাবর বলেছে বা যার উপরে বলেছে তার ইউনিট ভেক্টর বার করবে, এরপরে যে বার করবে, আর যার করতে বলেছে যে রাশিটা তার সঙ্গে ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট করবে, তাহলে হয়ে যাবে। তাহলে নিজে নিজে এটা করে নেবে, এগুলো তো আমার করতে গেলে অনেক টাইম লাগবে। তাহলে 4-এর উত্তর হচ্ছে এটা, 4-এর উত্তর হচ্ছে এটা। ঠিক আছে, করবে। যদি কোনো কারণবশত অপশন আমার লিখতে ভুল হয়ে যায় তো ভুল হতেই পারে, সেটা অসুবিধা কিছু না। এবার আসছে এই যে পার্সেন্টেজ বাড়ানো বা কমানো, এটা দিয়ে কোশ্চেন সব জায়গাতেই থাকে। ঠিক আছে, আমি আগেও বলেছি এখনো বলছি, যখন পার্সেন্টেজ কোনো জিনিসের 2-3%, 1%-এর মধ্যে থাকবে, তখন তোমরা সময় বাঁচানোর জন্য যে এরর মেথড আমরা করি সেই এররের ফর্মুলা ব্যবহার করবে। ঠিক আছে, যেমন ধরো এই অঙ্কটার ক্ষেত্রে যদি এটা 2% থাকতো, কোনো বস্তুর ভরবেগ 20% বাড়ালে ওর গতিশক্তির কত শতাংশ বৃদ্ধি হবে, তাহলে কাইনেটিক এনার্জি সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তাহলে এম এ স্কোয়ার ভি স্কোয়ার বাই 2m, এইটা হচ্ছে ভরবেগ, তাহলে পি স্কোয়ার বাই 2m, এটা হলো কাইনেটিক এনার্জির সঙ্গে ভরবেগের সম্পর্ক। যদি এটা 20% বলা আছে, যদি 2-3-1-2-3-এর মধ্যে থাকতো, তাহলে কি করতে, দুই দিকে লগ নিয়ে তাকে ডেরিভেটিভ করতে, তাহলে কি হবে, এই দিকে হবে ডেল কে বাই কে সমান, এদিকে দুইটা সামনে চলে আসবে, যেহেতু লগ 2 ডেল পি বাই পি, যেহেতু ভরের পরিবর্তন নয় তাহলে ডেল এমটা যেহেতু 0 হয়ে যাবে, আর এখানে লেখা দরকার নেই। কেন, এটা কি করে করেছি, এরর কারেকশনের ফর্মুলা, দুই দিকে লগ নিয়ে তাকে ডেরিভেটিভ করেছি। তাহলে লগের ডেরিভেটিভ কি হয়, লগের লগ এক্স সমান 1/x dx, সেটাই করেছি। যেহেতু এম কনস্ট্যান্ট আছে, যে রাশিটাই কনস্ট্যান্ট থাকবে তারটাকে আর লেখা দরকার নেই, কারণ তারটা 0 হয়ে যাবে, যেহেতু এখানে এম কনস্ট্যান্ট তাহলে এমটার লেখা দরকার নেই। আর লগ হলে সামনে মাথাটা সামনে চলে আসে, তাহলে যদি এটা 2%, 3%, 1% থাকতো তাহলে এই ফর্মুলাতে হয়ে যেত। ভরবেগ 2% বৃদ্ধি পেয়েছে, তাহলে গতিশক্তি কত বৃদ্ধি পাবে, ডেল কে বাই কে সমান হচ্ছে ইন্টু 100 করে দিলে সমান ডেল পি 2 ইন্টু ডেল পি বাই পি ইন্টু 100, তার মানে হচ্ছে 2 গুণিত 2 4% বৃদ্ধি পাবে। কখন উত্তরটা হতো, যখন এইটা তোমার 2-3-1 মানে এররটা যখন কম থাকে তখন। কিন্তু যখন এই পার্সেন্টেজ বেড়ে যাবে, যদি এটাকে তুমি 20%-এ নিয়ে যাও, তুমি এই ফর্মুলায় বসো 20%-এ করলে এটা 40% হচ্ছে উত্তর।
তাহলে কিন্তু উত্তর মিলবে না, 40 অপশনই নেই। কেন এই যে হ্যাঁ আমি বলছি আমি বলছি তাহলে এইটা করতে গেলে আমাকে কি করতে হবে, যে নর্মাল এরকম গতানুগতিক নিয়মেই করতে হবে। তাহলে কে সমান পি স্কোয়ার বাই 2m। এবার ভরবেগ 20% বেড়েছে, মানে দ্বিতীয় ক্ষেত্রে পি ড্যাশ যদি হয়ে যায় তাহলে পি প্লাস পি গণিত 20%, মানে হচ্ছে পি প্লাস 20 পি বাই 100, তার মানে এখানে 120 পি বাই 100 মানে 6/5 পি, এটা হলো। তাহলে এবার কে ড্যাশ সমান হচ্ছে তোমার 6/5 বাই পি, তাকে স্কোয়ার করে দিলে নিচে 2m দিলে, এম তো চেঞ্জ হচ্ছে না, তাহলে এটা 36 পি স্কোয়ার বাই 50m। এবার কত পরিবর্তন হবে, সেটা হবে কত, কে ড্যাশ মাইনাস কে বাই কে। এবার তোমাকে দেখতে হবে বেশি হচ্ছে না কম হচ্ছে, গণিত 100 করলেই পেয়ে যাবে। এটা করলে উত্তর আসবে 44। কেউ আমাকে একজন পাঠিয়েছিল, আমি তাকে করেও দিয়েছি, তো উত্তর আসবে 44। দেখো কিন্তু এটা ওই আগেকার যে লগের এরর কানেকশনের ফর্মুলাতে কিন্তু মিলল। তাই এরর যদি বা এই যে বৃদ্ধি হ্রাস এই সমস্ত ব্যাপারগুলো যদি 2% 3% পর্যন্ত থাকে ঠিক আছে। যেমন একটা কোশ্চেন খুবই দেয় যে ওই পৃথিবীর ব্যাসার্ধ 2% পরিবর্তন হলো, তাহলে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন কত। যেহেতু 2%, তাহলে তুমি জি সমান জি এম বাই আর স্কোয়ার, এক্ষেত্রে তুমি ডেল জি বাই জি সমান, দেখো মাইনাস চলে আসবে নিচে আছে 2 ডেল আর বাই আর, তুমি এখানে কিন্তু 2% বসিয়ে দিতে পারো, তাহলে -4%। মাইনাস চিহ্ন যদি হচ্ছে তাহলে জি যেহেতু কমে যাবে, জি কমে যাবে, তাহলে তোমার 15 সেকেন্ড উত্তর হয়ে যাবে। কখন, বারবার বলছি যেন মাথায় থাকে, যখন 2-3 মধ্যে কিন্তু এইটা থাকে, তাহলে উত্তর হলো এটা ডি। আমি ক্যালকুলেশনগুলো আর ডিটেলসে করছি না, ওগুলো তোমরা করে নেবে, আমি যেহেতু জাস্ট ধরিয়ে দিচ্ছি তোমাকে। একটি বস্তুর উপরে এত বল প্রয়োগ করে 19 সেকেন্ড ধরে বস্তুটি স্মরণ হয়, এত বস্তুর ক্ষমতা, তাহলে ক্ষমতা মানে হচ্ছে কৃতকার্য বাই সময়। কৃতকার্য মানে হচ্ছে বল গণিত স্মরণ বাই টাইম। এটা আমি কেন লিখলাম, তাহলে তোমার এখানে বল তার সঙ্গে স্মরণের ডট প্রোডাক্ট করলে তাকে তুমি 19 দিয়ে ভাগ করলে উত্তর চলে আসবে, ঠিক আছে। এটা সিম্পল ব্যাপার, এটার সঙ্গে এটা ডট প্রোডাক্ট করো, এই যে করা আছে, তাকে যেটা উত্তর আসবে স্কেলার রাশি আসবে, কিছু একটা সংখ্যা আসবে, তাকে তুমি 19 দিয়ে ভাগ করলে উত্তর চলে আসবে। উত্তর যেটা অপশনে লেখা আছে 6 নম্বরটা হচ্ছে এ, 2 ওয়াট আসবে, ঠিক আছে। কিন্তু এটা আমি কেন লিখলাম, দেখো এফ ইন্টু এস বাই টি, তাহলে এফ ইন্টু এস বাই টি মানে ভি। অনেক অঙ্কে তোমাকে এই পাওয়ার বার করার সময়, বিশেষ করে তোমাকে আবর্তন গতিবিজ্ঞানের যে অঙ্কগুলো থাকবে, তাতে কোনো একটা ধরো যন্ত্রে যে মোটর ঘুরছে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু তোমাকে পাওয়ার বার করার সময় টর্ক বলে দেবে আর অ্যাঙ্গুলার ভেলোসিটি বলে দেবে, দিয়ে বলে পাওয়ার বার। তাহলে আমরা লিনিয়ারের ক্ষেত্রে দেখছি ফোর্সের সঙ্গে ডিসপ্লে এই ভেলোসিটির গুণ করলে বেরোচ্ছে। আবার এটা তোমার ভেক্টরের অঙ্ক দিতে পারে, তো এই এফ বললো আর এই 19টা না বলে এইটাকে তোমার ভি বললো, ভেলোসিটি বললো, দিয়ে বললো পাওয়ার বার করো, তখন কিন্তু এফ ডট ভি করতে হবে, কারণ এখান থেকে পাচ্ছি টি আর দরকার নেই। তাহলে এটাই আবার যদি অ্যাঙ্গুলার মুভমেন্ট, অ্যাঙ্গুলারের ক্ষেত্রে কি হয়ে যাবে, টর্ক ইন্টু ওমেগা, কেন এফ রিপ্লেস করবে টর্ককে আর ভি করবে ওমেগা। তাহলে আবর্তন গতিবিজ্ঞানের অঙ্ক কিন্তু এরকম ছোট্ট ছোট অঙ্ক থাকবে, যে একটা মোটরে তার এত টর্ক প্রয়োগ করা হয়েছে, এটা কিছু একটা টর্ক বলে দিল প্রয়োগ করেছে, আর তার অ্যাঙ্গুলার ভেলোসিটি বলে দিল, বলে ওই মোটরের ক্ষমতা কত। তাহলে কি করতে হবে, এইটা কোথা থেকে আসছে, এখান থেকে আসছে, সিম্পল জিনিস, এটা একদম স্কুলে 9-এর পড়া। তাহলে এই অঙ্কই ভেক্টরে যদি তোমাকে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট বলে না বলে যদি এখানে ভেলোসিটি বলা থাকতো, তাহলে আমাকে ডট প্রোডাক্ট করে একই আসতো। তো উত্তর কোনটা আসছে সেটাও বলে দিয়েছি। আচ্ছা, একটি গ্রহের ভর ও ব্যাস পৃথিবীর ভর ও ব্যাসের 3 গুণ, পৃথিবীতে মুক্তিবেগ ভি হলে ওই গ্রহের মুক্তিবেগ কত। তাহলে আমরা মুক্তিবেগ যেটা জানি, ভর আর ব্যাস যেহেতু, আমাদেরও মুক্তিবেগের সম্পর্ক জানি √2gr, তাই তো। কিন্তু এইটা লিখলে তো হবে না, এটা লিখলে তো তোমার এখানে তো ভরটা এখানে কাউন্ট হচ্ছে না,
তাহলে মুক্তিবেগের ফর্মুলাতে যেটা প্রথমে ছিল 2gm/r, এইটা আমাকে ব্যবহার করতে হবে। সেই gm সমান gr² লিখেছিলাম, gm সমান gr² লিখেছিলাম, সেখানে একটা আর কেটে গিয়ে 2gr হয়েছিল, এটা করেছিলাম। তাহলে যেহেতু আমাকে ভরও বলা আছে, ব্যাসও বলা আছে, আচ্ছা তাহলে এখানে ব্যাস বলা আছে, তাহলে আর সমান হচ্ছে d/2। তাহলে এখানে আর এর জায়গায় তুমি এটা করে দাও, তাহলে এটা হয়ে যাবে 4gm/d, এটা ডায়ামিটার হয়ে গেল, ব্যাস হয়ে গেল। এবার তুমি পৃথিবীর ক্ষেত্রে এইটা করো, অন্য গ্রহের ক্ষেত্রে ভিই ড্যাশ সমান হচ্ছে √4, কি বলেছে, একটি করে ভর ও ব্যাস, পৃথিবীর ভর ও ব্যাসের 3 গুণ, তাহলে এটা হয়ে গেল, জিটা তো কমন থাকবে, তাহলে হয়ে গেল এটা 3m, এটা 3d। এবার তুমি ভাগ করে দাও, তাহলে পেয়ে যাবে। 7-এর অপশন হচ্ছে ডি এরটা, যেহেতু দুটোই একই বেড়েছে তাহলে কাটাকাটিতে একই হয়ে যাবে, 3 কেটে যাবে, তাহলে স্বাভাবিক কথা উত্তর একই হবে, পৃথিবীর সমানই হবে, কেন দুটোরই বেড়েছে। এবার ইনকেস যদি দুটো, এটা সোজা কোশ্চেন করে দিয়েছে, দুটোই 3 গুণ করে দিয়েছে, ভরটাকে একটু বাড়ালো, এটাকে একটু কমালো, সেক্ষেত্রে একটু আলাদা হতে পারে। যেহেতু দুটোই 3 করে যেতে, কাটলে তো একই থেকে যাবে, এইটার সঙ্গে এটা তো একই থেকে যাবে, তাহলে একই হবে মুক্তিবেগ। যা হোক, যেটা অঙ্কে দিয়েছে আর কি, আমি তত ভেবে দেখিনি। তাহলে এটা হচ্ছে একটি ইয়ং গুণাঙ্ক, একটি বস্তুর ক্ষেত্রে ইয়ং গুণাঙ্ক এত, যেখানে এ হলো দৃঢ়তা গুণাঙ্ক, পয়সন অনুপাত বার করো। এই কোশ্চেন কিন্তু আমি দেখছি বারবার দেয়। হ্যাঁ, এই ইলাস্টিসিটি থেকে খুব কম কোশ্চেন করার জায়গা, গোটা 10 যদি কোশ্চেন করা হয়, গোটা 15 কোশ্চেন, তার মধ্যে দেখবে সবই কমন চলে আসছে, মানে ওই রকম ধরনের। তাহলে আমাকে রিলেশনটা সব থেকে ভালো করে মনে রাখতে হবে। ওয়াই সমান 2η 1 প্লাস সিগমা, তাহলে এখানে তুমি বসিয়ে দেবে 2.5 ইটা সমান 2η 1 প্লাস সিগমা, তাহলে 1 প্লাস সিগমা সমান হচ্ছে 2.4 ইটা বাই 2 ইটা, কাটাকাটি করলে 1.2, সিগমা সমান হচ্ছে 1.2 মাইনাস 1 মানে হচ্ছে 0.2। 8-এর উত্তর হচ্ছে বি। বেশিক্ষণ টাইম লাগবে না, এরকমই দেবে, টেনশন করার কিচ্ছু নাই, এরকমই দেবে। তাহলে হ্যাঁ, বললাম যে 4-5খানা কোশ্চেন খুবই কঠিন থাকে, তার মধ্যে হয়তো এখান থেকে কঠিন কিছু কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, আমার তো পাস করানি দরকার। আর ব্যাসার্ধের দুটি পারদের গোলক মিলিত একটি বড় গোলকে তৈরি হলো, পরিবর্তনে আগে ও পরে সংস্থার পৃষ্ঠ শক্তির অনুপাত। তাহলে এটা তো তোমার ওই বড় ভেঙে ছোট, ছোট ভেঙে বড়, এগুলো হয়। তাহলে আর ব্যাসার্ধের দুটি পারদের গোলক পরে বড় গোলক তৈরি করছে, তাহলে দুটো এরকম ছিল, তাহলে এরকম করে গিয়ে বড় তৈরি করছে, তাহলে এগুলো হচ্ছে আর, এটা হচ্ছে আর ড্যাশ, তাই তো। তাহলে আর ড্যাশ সমান হচ্ছে কি বলেছিলাম, এনের মাথায় 1/3 আর। কেন দুদিকে আয়তন সমান করে করতে হবে, এখানে এন মানে কত, দুটো, কটা যদি দুটো, তাহলে এটা 2 আর, এটা হয়ে গেল। এবার গিয়ে যে পরিবর্তনে আগে পরে পৃষ্ঠ শক্তির অনুপাতগুলো করতে হবে। তাহলে ছোটগুলোর ক্ষেত্রে আমার পৃষ্ঠ শক্তি কি হবে, 4 পাই আর স্কোয়ার ইন্টু এস, দুটো। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, 4 পাই আর ডি স্কোয়ার ইন্টু এস, এসটাকে তুমি সারফেস টেনশন ধরলে। এবার এই দুটো, এই আর আর ড্যাশের মান এখান থেকে বসিয়ে দেবে, এটাকে বসিয়ে দিয়ে তুমি এস এসও কেটে যাবে, আবার এখানে আর আরও কেটে যাবে, তাহলে 4 পাই কেটে যাবে। তাহলে এখান থেকে তুমি অনুপাতটা যদি করো, দেখবে একটা রাশি চলে আসবে, সেটা উত্তরটা হচ্ছে, উত্তরটা যেটা আসবে সেটা হচ্ছে বি এরটা। এই তার মানে 2-এর মাথায় 1/2 আছে। এর পরের কোশ্চেনটা, হ্যালো স্যার, হ্যাঁ বলো। ওটাতে স্যার ওই 2 দিয়ে গুণ হবে না, যেটাতে বলছিলেন আপনি? ওই দুটো ইয়ে আছে তো গোলক, দুটি গোলকের জন্য তো স্যার 2 দিয়ে 2 সামনে দিয়ে গুণ। গুণ হবে, 2 দিয়ে গুণ হবে, 2 দিয়ে গুণ হবে, দুটো গোলকের দুটো পৃষ্ঠ শক্তি দুটো গুণ হবে। পৃষ্ঠ শক্তি তো স্কেলার আছে, নর্মাল গুণ হয়ে যাবে, 2 গুণ হয়ে যাবে, 2 গুণ হবে। স্যার হ্যাঁ স্যার, ঠিক আছে। 10-এরটা দেখো, এই 10-এর কোশ্চেনটা কিন্তু আমার চোখে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। 10-এর কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট।
রুদ্রতাপ স্যার প্রক্রিয়ায় হ্যাঁ বলো স্যার 9 অ্যান্সারটা কি বললেন? 9 আনসার মানে খাতায় লেখা আছে বি এরটা। বিয়েরটা, আচ্ছা। হ্যাঁ তোমরা কিন্তু, আমি তো ওই ক্যালকুলেশন গুলো করছি না, আমি ধরিয়ে দিচ্ছি যাতে সবটা আমি তাড়াতাড়ি শেষ করতে পারি বলে। তোমরা কিন্তু ক্যালকুলেশনটা খাতায় করে নেবে, হ্যাঁ যদি সময় তোমাদের হাতে তো ক্যালকুলেশনটা করে নেবে। রুদ্রতাপ প্রক্রিয়ায় কোনো গ্যাসের ক্ষেত্রে পি ভ্যারিজাস টি টু দি পাওয়ার কিউ হলে ওই গ্যাসের গামার মান বার করো। এই কোশ্চেনটা কিন্তু আমার চোখে খুব 9, 10 জন্য খুব ইম্পর্টেন্ট। মানে এতে কি জানতে চাইছে যে অ্যাডিয়াবেটিক পদ্ধতিতে তোমাদের রিলেশনটা তোমরা ঠিকঠাক জানো কি। তাহলে টি টু দি পাওয়ার গামা বাই পি টু দি পাওয়ার গামা -1 সমান হচ্ছে কনস্ট্যান্ট। এটা হচ্ছে টি আর পি এর মধ্যে রিলেশন। তাহলে আমাকে পি টু দি পাওয়ার গামা -1 ইন্টু কনস্ট্যান্ট সমান হচ্ছে টি টু দি পাওয়ার গামা। আমাকে পিটাকে দেখতে হবে। তাহলে পি সমান হচ্ছে বা সমানুপাতিক হচ্ছে টি টু দি পাওয়ার গামা বাই গামা -1। তাহলে এইটা হচ্ছে 3, এইটা হচ্ছে 3। এবার এইটাকে তুমি 3-এর সঙ্গে কম্পেয়ার করবে, তাহলে তুমি গামার মান পেয়ে যাবে। গামার মান যেটা পাবে সেটা হচ্ছে 3-এর। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেন এতে তোমার অ্যাডিয়াব্যাটিকের যে রিলেশনটা তুমি সঠিক জানো কিনা সেটা তোমার জানতে। আচ্ছা এই কোশ্চেনটা আমাকে সম্ভবত মনে হয় সঞ্জয় পাঠিয়েছিল বা কিছু, বা অমিত পাঠিয়েছিল, আমার ঠিক মনে নাই, যে 40% কর্মদা কার্নোট ইঞ্জিন থেকে কিন্তু কোশ্চেন আসার চান্স কিন্তু তোমাদের প্রচন্ড বেশি আছে। কার্নোট ইঞ্জিন থেকে কিন্তু কোশ্চেন আসার চান্স কিন্তু খুব বেশি আছে। শুধুমাত্র এফিসিয়েন্সিটা মনে রাখলেই হবে, 1 - T2/T1। এটা সোর্স, এটা সিঙ্ক, আর এই হচ্ছে ফর্মুলা। আর এটার সঙ্গে আরেকটু মনে রাখবে W/Q1, কেন এইটা হচ্ছে এফিসিয়েন্সির একক, এই মানে ডেফিনেশন, এইখান থেকে এটা আসা হয়েছে। এবার এগুলো সব পার্সেন্টেজে বলা থাকে, তাহলে এটাকে পার্সেন্টেজ করে দিতে হবে। এটা সোর্স টেম্পারেচার, এটা সিঙ্ক টেম্পারেচার। তাহলে কি বলেছে, 40% কর্মদক্ষতার একটি কার্নোট ইঞ্জিনের তাপের উৎস হচ্ছে 227 ডিগ্রি। তাপগ্রাহকের উষ্ণতা অপরিবর্তিত রেখে তাপ উৎসের উষ্ণতা কত হলে ইঞ্জিনের কর্মদক্ষতা 60% হবে। ঠিক আছে, এই যে যদি হবে বলেছে, যদি এরকম অপশন থাকতো এটা কি পসিবল এ ও না হতো, তখন এগুলো দেখা যেত, কিন্তু এর উত্তর এর মধ্যে আসছে। যা হোক, যিনি কোশ্চেন করেছেন এটা অ্যাকচুয়ালি 50%-এর বেশি হবে না, সেটা হওয়ারই কথা ছিল, কিন্তু যেহেতু এটা একটা করেছে উত্তরও আসছে, আমার মতো হলো অপশনটা উত্তরটা নেওয়ার মধ্যেই হবে। তাহলে 40% মানে 40/100 সমান 1 - উৎসের উষ্ণতা বলা আছে, তাহলে T2 উৎসের উষ্ণতা 227 + 273। এটা করলে তুমি T2টা পেয়ে যাবে। T2টা আমার নোন হয়ে গেল, T2 আমার জানা হয়ে গেল, কিন্তু T2-র মান বেরিয়ে গেল। দ্বিতীয় ক্ষেত্রে n ড্যাশ সমান 1 - এই যে T2, এটা যে চেঞ্জ হয়নি, উষ্ণতা অপরিবর্তিত রেখেছে, তাহলে T1-T2। এই n ড্যাশটা কত, 60% মানে 60/100 সমান 1 - T2টা, এই যেটা বেরোবে সেটা, আর T1 তোমাকে বার করতে হবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে বার করবে, দিয়ে সেখান থেকে 273 বাদ দিয়ে দেবে, কেন কেলভিনে বেরোবে, তবে 273 বাদ দেবে। উত্তর যেটা হবে সেটা হচ্ছে 11টা হচ্ছে বি এরটা, এটা হবে উত্তর। দ্বিতীয় কোশ্চেনটা, এই 12টা, একটি 12 সেমি ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স এবং এত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্সের সাহায্যে অবর্ণক সমবায়। দেখো এগুলো তোমাদের সাবজেক্টের মানে সিলেবাসে পুরোপুরি বলা নেই, কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে আমি দেখছি কোশ্চেন দিয়ে দিয়েছে। এগুলো হচ্ছে অ্যাবারেশন থেকে, অ্যাবারেশন কিন্তু 11-12 সিলেবাসে স্পষ্ট করে লেখা আছে, কিন্তু 9-10 সিলেবাসে কিন্তু স্পষ্ট করে লেখা নাই, তাও কিন্তু কোশ্চেন দিচ্ছে। তাহলে যদি এখন অ্যাবারেশন নাও পড়তে পারো, তাহলে মিনিমাম এই যে অ্যাবারেশন, ক্রোমাটিক অ্যাবারেশনের যে সূত্র বা নিয়ম, সেইটা কমসে কম মনে রাখবে। সেটা হচ্ছে ω1/f1 প্লাস ω2/f2 সমান হচ্ছে 0। এটা ক্রোমাটিক অ্যাবারেশনের কন্ডিশন।
এইটা হচ্ছে যে লেন্স নিয়েছো, প্রথম লেন্স নিয়েছো তার হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা, তার ফোকাস দৈর্ঘ্য। এটা হচ্ছে দ্বিতীয় লেন্সের বিচ্ছুরণ ক্ষমতা, এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। দুটো লেন্স, একটা উত্তল বলেছে একটা অবতল বলেছে, তুমি তাহলে F1 আর F2 পেয়ে গেলে। একজনের বিচ্ছুরণ ক্ষমতা বলা আছে এটা, তাহলে 0.02/10 প্লাস আরেকটা বার করতে বলেছে ω2 বাই তোমার 15 সমান হচ্ছে 0। এখান থেকে ω2 বেরিয়ে যাবে। এবার ω2 পজিটিভই বেরোবে। কেন? উত্তর লেন্সের তুমি যে আগেকার নিয়মে করো বা এখনকার নিয়মেই করো, যে নিয়মে করো, একটাকে যদি তুমি পজিটিভ ধরো আরেকটাকে তোমাকে নেগেটিভ ধরতেই হবে। সেই হিসাবে ω2 কিন্তু পজিটিভই বেরোবে। এখান থেকে বুঝতেই পারছো পজিটিভই বেরোবে, কারণ আমি এখানে দুটোকেই পজিটিভ লিখেছি। তুমি আগেকার যে নিয়মে উত্তর লেন্সের ক্ষেত্রে মাইনাস, অবতল লেন্সের ক্ষেত্রে প্লাস যদি বসাও তাহলে এখানে মাইনাস এখানে প্লাস বসাতে পারো, বা এখনকার যে নিয়মে করছো এটাকে প্লাস এটাকে মাইনাস করো, তাহলে কিন্তু ω2 সমান কিন্তু পজিটিভই বেরোবে। উত্তর যেটা বেরিয়েছে এই ফর্মুলাতে বসানোর ফলে উত্তর আমার খাতা যেটা লেখা আছে সেটা হচ্ছে এটা B8। তোমরা একবার চেক করে নেবে নিজেরা করে, ব্যাপারে ফর্মুলাটা হচ্ছে ক্রোমাটিক অ্যাবারেশনের ক্ষেত্রে ω1/f1 প্লাস ω2/f2 সমান হচ্ছে 0। এটা হচ্ছে ডিসপারসিভ পাওয়ার, মানে বিচ্ছুরণ ক্ষমতা। দুটো লেন্স, এই কোশ্চেন অনুযায়ী দুটো লেন্স দিয়ে একটা ক্রোমাটিক অ্যাবারেশন দূর করা হয়েছে। তাই ক্রোমাটিক অ্যাবারেশন দূর করার যে কন্ডিশন হচ্ছে এইটা, এটা হচ্ছে ω1/f1, এটা ω2/f2। কন্ডিশন হচ্ছে ω1 প্লাস বাই f1 সমান ω2 বাই f2 সমান 0। এটা কিন্তু মাদ্রাসাতে এই প্রবলেমটাই, মানে এটা নয়, নিউমেরিক সংখ্যা চেঞ্জ করে এরকমই দিয়েছিল, দিয়ে বলেছিল ω1 আর ω2 অনুপাত দুটো করতে। ঠিক আছে, এবার যদি দুটোই উত্তল বলে তাহলে একই চিহ্ন হবে, কিন্তু দুটোই অবতল যদি বলে তাহলে চিহ্ন আলাদা হবে, তাহলে ω2 কিন্তু পজিটিভই হবে। তাহলে এর উত্তর হলো এটা আর এর উত্তর হলো এটা, মানে দুটোরই উত্তর বি। 60 ডিগ্রি প্রিজম কোণ বিশিষ্ট একটি প্রিজমের মধ্যে দিয়ে প্রতিশ্রুতি আলোকরশ্মির ন্যূনতম চ্যুতি কোণ হচ্ছে 60 ডিগ্রি হলে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক কত? এটা তো সোজা কোশ্চেন। মিউ সমান সাইন ডেল এম প্লাস এ বাই 2 সাইন এ বাই 2। এত সোজা কোশ্চেন দেবে না, এটা মাধ্যমিকের কোশ্চেন হয়ে গেছে, বইয়ে ছিল আমি দিয়েছি, অত তো ভাবনা চিন্তা করে দেওয়া হয়নি। তাহলে এখান থেকে তুমি মানগুলো বসালে পেয়ে যাবে। উত্তর হচ্ছে 13টা, 13 উত্তর হচ্ছে বি। ইয়ং এর দ্বি রেখাচিত্র পরীক্ষায় রেখাচিত্র দুটি পারস্পরিক দূরত্ব হচ্ছে এত, রেখাচিত্র থেকে পর্দার দূরত্ব হচ্ছে এত, এত তরঙ্গ ধরে এক বর্ণে আলোকরশ্মি ব্যবহার করলে পর্দায় কেন্দ্রীয় চরমবিন্দু ও প্রথম চরমবিন্দুর মধ্যে দূরত্ব কত হবে? তাহলে আমরা ফর্মুলা কি জানি, এক্স এন সমান এন ল্যামডা ডি বাই 2d, এটা আমরা জানি ফর্মুলা। এটা কিন্তু বেদের না, যে আমরা ফিঞ্চ উইথ ব্যবহার করছি তার ক্ষেত্রে এনটা থাকে না। কেন? সেক্ষেত্রে ফিঞ্চ উইথ করতে গেলে আমরা কি করি, এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স এন করি, সেইটা এইটা একটা আর এইটা একটা। তাহলে এইটা যদি তুমি এক্স এন আর এইটা এক্স এন প্লাস ওয়ান, তাহলে এই দুটো বার করলাম ফিঞ্চ উইথটা পাই। তাহলে এক্ষেত্রে এনটা থাকবে না ফিঞ্চ উইথের ক্ষেত্রে, কিন্তু যেহেতু এটা দূরত্ব বলেছে তাহলে এনটা থাকবে। কিন্তু প্রথমই বলেছে বলে এখানে এন এর মান হচ্ছে 1, প্লেন গেল 1। ল্যামডা বলা আছে 5000 অ্যাংস্ট্রম, ঠিক আছে, সেন্টিমিটার করে নেবে একে ল্যামডা একে অ্যাংস্ট্রমকে। ডি বলা আছে, লেখা আছে পদার্থ 50 সেন্টিমিটার, যেহেতু সবই সেন্টিমিটার করে তাহলে ভালো হবে। এবার দুজনের মধ্যে দূরত্ব হচ্ছে এইটা, এইটা 2d সমান, কিন্তু এইটা 2d সমান হচ্ছে মিলিমিটার, এটা কিন্তু ডি না। আমরা অঙ্ক করার সুবিধার জন্য এটাকে 2d ধরেছিলাম। এই সোর্স দুটোর মধ্যে যে আমরা কিন্তু 2d ধরেছিলাম, দুটো কোহারেন্ট সোর্সের মধ্যে ডিস্টেন্স 2d ধরেছিলাম। তুমি ডি ধরলে এখানে ফর্মুলা ডি লিখতে হতো। আমরা যেহেতু যে বইগুলো ফলো করেছি সেগুলোতে গোটাটাকে 2d ধরেছিলাম, তাই জন্য নিচে 2d লিখেছি। যে বই এটাকে শুধু ডি ধরবে দুটো উৎসের মধ্যে, 2d কেন ধরেছিলাম, কেন মাঝটা থেকে আমরা স্ক্রিনের দূরত্বটাকে মেপেছিলাম। তাহলে এইটা যদি আমি ডি ধরতাম তাহলে এই দূরত্বটা d/2 লিখতে হতো, তাই ক্যালকুলেশনটা একটু
দেখতে খারাপ লাগবে, উত্তর একই আসতো, সেই জন্য আমরা 2D ধরেছিলাম। তাহলে এইটুকু ডিস্টেন্স উত্তর। তাহলে এটা করলে 14টার উত্তর যেটা বেরোবে উত্তর হচ্ছে বি, সবই উত্তর বি আসছে। এবার থিওরি কোশ্চেন এরকম আসতে পারে, ইয়ং এর দ্বি রেখাচিত্র পরীক্ষায় রেখাচিত্র দুটির মধ্যে দূরত্ব কমিয়ে দিলে ঝালের প্রস্থ কি হবে, এরকম ধরনের কোশ্চেন তোমাদের দিতে পারে। সবই তো একদম নিয়মিত দিও না, গোটা 5-7 কিন্তু থিওরি কোশ্চেনও থাকে। তাহলে আমাকে এরকম ধরনের কোশ্চেন দিলে আমাকে প্রথমে দেখতে হবে কি বলেছে, রেখাচিত্র দুটো করে ঝালের প্রস্থ। ঝালের প্রস্থ কার কার ওপর নির্ভরশীল, আমার মুখস্থ রাখার দরকার নাই, আমার একটা ফর্মুলা মুখস্থ রাখলেই হবে। তাহলে বিটা তরঙ্গ দৈর্ঘ্যের ওপর ডাইরেক্ট প্রপোর্শনাল, তাহলে এটা বাড়লে এটা বাড়বে। ডি মানে হচ্ছে সোর্স থেকে স্ক্রিনের দূরত্ব, এক সেকেন্ড না, তাহলে সব সময় যে তোমাদেরকে কোশ্চেন মুখস্থ রাখতে হবে সেরকম ব্যাপার না, হ্যাঁ, যে এগুলো কার, তুমি মেন জিনিসটা জানলেই হবে। তাহলে এখানে কি বলেছে, তাহলে আমি বুঝতে চাই এই যে 2D মানে হচ্ছে এই দুটোর মধ্যে, সোর্স দুটোর মধ্যে দূরত্ব, তাহলে এইটার সঙ্গে ব্যস্তানুপাত। তাহলে কি বলেছে, ইয়ং রেখাচিত্র পরীক্ষায় রেখাচিত্র দুটির মধ্যে মানে এইটাকে বাড়াতে বলেছে, দূরত্ব কমিয়ে দিলে, আচ্ছা এইটা ডিটাকে কমলে, তো ডিটা কমলে বি বাড়বে, তাহলে উত্তর হবে বাড়বে, একই থাকবে কমবে বাড়বে কমবে, তাহলে এটা বুঝতে পারছো। তাহলে এরকম করে মনে রাখাটাই আমার মতো সুবিধা হবে। তারপর আসছে ইন্টেন্সিটি দিয়ে কোশ্চেন। ইন্টেন্সিটি দিয়ে কোশ্চেন 9, 10 এবং 11, 12 দুজনার জন্য খুব ইম্পর্টেন্ট। এইখানে আমি বলেছি ইন্টারফারেন্স থেকে একটা কোশ্চেন আসবেই, 100% এখান থেকে আসার চান্স কম। তার মধ্যে একটা পড়া হচ্ছে এই ইয়ং এর পরীক্ষা, মানে বিটা সমান ল্যামডা ডি বাই 2D, এখান থেকে একটা হচ্ছে ইন্টেন্সিটির এই প্রবলেমগুলো, আর একটা হচ্ছে নিউটনস রিং। এই তিনটেই জায়গা কোশ্চেন করার মধ্যে, বা কোনটা থেকে দেবেন জানি না, সব কটাই কিন্তু সমান ইম্পর্টেন্ট। ইন্টেন্সিটি যতটা ইম্পর্টেন্ট ততটাই এই ফ্রিঞ্জ উইথ ইম্পর্টেন্ট, ততটাই হচ্ছে নিউটনস রিং ইম্পর্টেন্ট। এবার কোথা থেকে দেবে সেটা নাই, দুজনের ক্ষেত্রে এটা কিন্তু 9, 10 আলাদা, 11, 12 আলাদা কিছু না, এই জায়গাটা কিন্তু দুজনেরই সমান সমান প্রিপারেশনে ইন্টারফারেন্স দিয়ে রাখতে হবে। ডিফ্রাকশনে শুধুমাত্র তোমরা পার্থক্যটা মনে রেখো তাহলেই হবে, আর 19 আর কিছু দরকার নেই। তাহলে একটি ব্যতিচার নকশায় সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতা হচ্ছে এত, সুসংগত উৎস দুটির তীব্রতার অনুপাত। তাহলে আমি আগে সব অনেক কোশ্চেন করেছি, আমি এই কোশ্চেনের রেসপেক্টে এটা বলছি, আই ম্যাক্স বাই আই মিন সমান হচ্ছে, যদি ইন্ডিভিজুয়াল ওয়েভ দুটোর অ্যাম্পলিটিউড হয় a1 প্লাস a2, তাহলে এটা করে দেবে এটা। যদি যে দুটো ওয়েভের উপরিপাতনের ফলে ইন্টারফারেন্স হয়েছে তাদের যদি ইন্ডিভিজুয়াল অ্যাম্পলিটিউড a1 আর a2 হয়, তাহলে ম্যাক্সিমামের কন্ডিশন হচ্ছে a1 প্লাস a2 তার হোল স্কোয়ার, আর মিনিমাম হচ্ছে a1 মাইনাস a2। আবার ইন্ডিভিজুয়ালি a1 ইজ প্রপোর্শনাল টু a1 স্কোয়ার, এই i1 ইজ প্রপোর্শনাল টু i, আবার i2 ইজ প্রপোর্শনাল টু a2 স্কোয়ার। এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালের ওইগুলোর ক্ষেত্রে বলছে। তাহলে a1 সমান হচ্ছে রুট ওভার অফ, মানে প্রপোর্শনাল i1, তাহলে আমি a1 এর জায়গায় লিখতে পারবো রুট ওভার অফ i1 প্লাস রুট ওভার অফ i2 বাই তার স্কোয়ার বাই রুট ওভার অফ i1 মাইনাস রুট ওভার অফ i2 তার স্কোয়ার। তাহলে রুট ওভার অফ i1 প্লাস রুট ওভার অফ i2 বাই রুট ওভার অফ i1 মাইনাস রুট ওভার অফ i2 সমান রুট ওভার অফ i max মাইনাস i min। i max আর i min কত বলা হচ্ছে 14 আর 9। এবার তুমি এই দিকে দুদিকে যোগ ভাগ প্রক্রিয়া করো, তাহলে উপরে 2i1 থেকে যাবে, নিচে 2i2 থেকে যাবে, এদিকে যোগ ভাগ প্রক্রিয়া করে দেবে। সেসব করার পরে তুমি i1 আর i2 অনুপাত দুটো তুমি পেয়ে যাবে। অথবা তুমি যদি মনে করো যে ইন্ডিভিজুয়ালি এই ফর্মুলা থেকে a1 আর a2 বার করবো, সেখান থেকে i1 is to i2 করবো, তাও হবে। হ্যাঁ বলো। স্যার বলছি এখানে মেট্রিতে 14 হবে না 49 হবে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এইটা ঠিকই বলেছো, এইটা হচ্ছে 14 না, এটা ভুলই হয়তো হয়েছে। কেন এই যে স্যার অ্যানসারটাই আসছে না, অ্যানসারটাই স্যার আসছে না। 49 হবে স্যার, 49 হবে। হ্যাঁ ঠিক বলেছো, ঠিকই বলেছো, অনুমান।
সেটা করে উত্তর আসবে তোমার 16টা, তো 16 উত্তর আমার খাতায় 25 লেখা আছে। 25 আগস্টার 16 কি সি হবে? এরটা, হ্যাঁ হ্যাঁ এইটা তো কোনো বইয়েই, আমি তো বই থেকে স্ক্রিনশট করে স্যার করেছি। কি হবে অনুপাতটা, তাহলে কি হলো স্যার কারেক্টেড অনুপাতটা? বলো অনুপাতটা কি বললেন তাহলে এটা হবে? এই তো আই ম্যাক্স বাই আই মিন। না না স্যার, এটা এখানে ডেটাটা চেঞ্জ কি হলো ওটা বলছি স্যার। এটা 49 হবে নাকি? 49 হবে সম্ভবত। না 14 এর জায়গায় 49 হবে স্যার, আর 49:9। ও এইটা 49, হ্যাঁ 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 সরি, 49:9, তাই তো? এইটা তো বর্গমূলের বাইরে থেকে বেরোবে, সেই জন্য এটা তোমাকে ওই যে রুট ওভারের বাইরে বেরোচ্ছে যেহেতু, সেটা এরকম, আমি সেটাই ভাবছিলাম যে এরকম 14/9 দিল কেন। হ্যাঁ, আমার তো বই থেকে অপশনটা শুধু লেখা আছে 14/9 দিল। এই 14/9 হলে তো তোমার হচ্ছে না, তোমাকে এমনই দেবে দেখবে 25 স্যার বাই 49 হ্যাঁ মানে ইস রুট টু ওভার। 9 করলে ওটা 25:4 আসছে। এটাই উত্তর, ও আমার অপশনে এটাই লেখা আছে, অপশনে এটাই লেখা আছে। যাই হোক, এটা দিয়ে কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ম্যাক্সিমাম মিনিমাম। বইয়ের তো ধরো এগুলো কারেকশন হয় না, আমি প্রথমে আগেও তোমাদের বলেছি যে বাজার চলতি বইয়ের এই সমস্যা, প্রচুর সমস্যা। হ্যাঁ, যেহেতু পরীক্ষা প্রত্যেক বছর হয় না, তাই এগুলো প্রবলেমগুলো হয়। তাহলে আই ম্যাক্স মেন হচ্ছে ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু অ্যাম্পলিটিউড, এটা হলো আই ম্যাক্স কখন হয়, ইন্টেন্সিটি যখন উপরিপাতনের ইন্টেন্সিটি হয় A1 স্কোয়ার মানে প্রপোর্শনাল প্লাস A2 স্কোয়ার প্লাস 2A1 A2 কস থিটা, এটা ম্যাক্সিমাম কখন হবে কস থিটা 1, সেই জন্য আই ম্যাক্স হচ্ছে প্রপোর্শনাল টু A1 প্লাস A2 তার হোল স্কোয়ার, কেন এটা A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2AB হয়ে যাচ্ছে। একইভাবে মিনিমাম কখন হবে, যখন কস থিটার মানে -1, তাহলে আই মিনিমাম প্রপোর্শনাল হচ্ছে A1 মাইনাস A2 তা হোল স্কয়ার। এটা তো উপরিপতনে বলে যে রেজাল্টেন্ট ওয়েভ তৈরি হচ্ছে তার ম্যাক্সিমাম মিনিমাম, কিন্তু আবার ইন্ডিভিজুয়াল ওয়েভগুলোর ইন্টেন্সিটিও হচ্ছে তাদের অ্যাম্পলিটিউডের সঙ্গে সমানুপাতিক। এই দুটো জিনিস মাথায় রাখবে, তাহলে তোমার ইন্টেন্সিটি দিয়ে যা কোশ্চেন আসুক না কেন তোমরা ইন্টারফারেন্সকে খুব গুরুত্ব দেবে। তার কারণ হচ্ছে ইন্টারফারেন্স থেকে কিন্তু কোশ্চেন কিন্তু দেবেই। হুম, ইন্টারফারেন্স থেকে কোশ্চেন কিন্তু আসবে, একটা না একটা আসবে। আচ্ছা, এগুলো তো সিম্পল কোশ্চেন, বলো তোমাদের কাছ থেকে একটু শুনি। আচ্ছা আমি করে দিচ্ছি। ওয়াই সমান হচ্ছে, এটা কিসের সমীকরণ? ওয়েভের সমীকরণ। তোমাদের ওয়েভের সমীকরণ, কিন্তু তোমরা একটু বেশি করে স্টেশনারি ওয়েভের সমীকরণটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? কস কে এক্স সাইন ওমেগা টি, স্টেশনারি ওয়েভ দিয়ে কিন্তু কম্পেয়ার করে কিন্তু বেশি আসতে পারে। মানে তোমাকে এরকম একটা স্টেশনারি ওয়েভের সমীকরণ দিয়ে দেবে, দিয়ে বলবে দুটো নোডের মধ্যে দূরত্ব কত, তাহলে এইখানে কম্পেয়ার করলে তুমি কে পাবে, কে পেলেই ল্যামডা পাবে, তাহলে নোডের মধ্যে দূরত্ব পরপর দুটো λ/2, এটা কিন্তু জানতে যাবে। এই কোশ্চেনটা কিন্তু 9, 10 এবং 11, 12 এর ক্ষেত্রে বেশি চান্স। সোজা কোশ্চেন দিলে তোমাকে যে কোনো একটা ওয়েভ ইকুয়েশন দেবে, বার করতে বলতে পারবে, তাহলে হয়ে গেল। তাহলে এটা সেরকম একটা ওয়েভ ইকুয়েশন দিয়েছে, যেহেতু এক্স এবং টি আছে ফাংশন অফ এক্স টি, তাহলে কিন্তু এটা একটা ওয়েভের ইকুয়েশন। এখান থেকে আমাকে কি বার করতে দিয়েছে, তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এইটা হচ্ছে কে এক্স, তাহলে 2π/λ সমান কে সমান হচ্ছে 62.8, তাহলে ল্যামডা সমান হচ্ছে 2π/62.8, তাহলে এখান থেকে উত্তর বেরিয়ে যাবে। উত্তর যেটা আছে 17 লেখা আছে আমার এটা। চলতরঙ্গের সমীকরণ দিয়ে আছে এইটা। এবার কি বলেছে, মাধ্যমে কণার সর্বোচ্চ বেগ আর তরঙ্গ বেগের অনুপাত করো। সর্বোচ্চ বেগ করতে হবে আর তরঙ্গ, সর্বোচ্চ বেগ কি ওমেগা এ, এখান থেকে পেয়ে যাবে। বা তুমি একে যদি ডেরিভেটিভ করো, সেক্ষেত্রে যদি ম্যাক্সিমাম ভেলোসিটির ফর্মুলা লাগাও, তাহলে সর্বোচ্চ বেগ পাবে। আর তরঙ্গ বেগ কি, তরঙ্গ বেগ এই দেখো ভিটা, ভি ঢুকেই আছে, ওয়াই সমান এ সাইন 2π/λ ভিটি মাইনাস এক্স, এই তো ভি। এটাকে কম্পেয়ার যদি করো তাহলে তুমি ভিটা পাচ্ছ 50, এইটা কার, এটা হচ্ছে ওয়েভ ভেলোসিটি,
এটা হচ্ছে ওয়েভ ভেলোসিটি, ওয়েভ যে বেগে যাচ্ছে, মানে এই ব্র্যাকেটের মধ্যে যে ভেলোসিটি পাবো সেটা হচ্ছে ওয়েভ ভেলোসিটি। আর একটা কি বলেছে, কণার সর্বোচ্চ বেগ, এটাকে আমাকে ডেরিভেটিভ করতে হবে, অথবা ডেরিভেটিভ না করে তুমি ডেরিভেটিভ করো দিয়ে ম্যাক্সিমামের ফর্মুলায় সাইনটাকে 1 বসাও, তাহলে তুমি পেয়ে যাবে। অথবা তুমি এটা করতে পারো, ওমেগা এ, সেই আমরা এতে করেছিলাম ভি ম্যাক্স সমান ওমেগা এ, ওমেগার মান হচ্ছে 50 পাই, এখানে ঢুকে আছে পাইটা, এখানে ভেতর ঢুকে আছে। তুমি এটা এখানে ওয়েভের ক্ষেত্রে না করে আমার মত হলে তুমি ডেরিভেটিভই করবে, এখানে 75 পাই। হ্যাঁ 75 পাই, 75 পাই। তাহলে এটা হলো পার্টিকেল ভেলোসিটি। অনুপাত করে দেবে, অনুপাত করলে 18 অনুপাত যেটা উত্তর বেরোবে সেটা হচ্ছে তোমার হচ্ছে বি এ। 3π/2। হ্যাঁ হ্যাঁ 3π/2। বাহ, তোমরা বলো তাহলে তো আমার তো সুবিধা হবে করতে। একটি ধাতব গোলকের 10 মিলিকুলম আধানে আহিত করা হলো, গোলকটির ব্যাসার্ধ এত সেন্টিমিটার হলো। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি যে হ্যাঁ ওই 18 রং করে না, ওটা আমার ওই অ্যান্সার মিলেছে, কিন্তু ওটা আমি ভিটা করেছিলাম নিউ ল্যামডা করে, ওরকম করে হবে না, ভিটা নিউ ল্যামডা করে করেছিলাম হ্যাঁ হ্যাঁ একই তরঙ্গ আছে। ভেক্টর। হ্যাঁ আর হ্যাঁ সর্বোচ্চ ভেক্টর ওটা তো ওমেগা এ করে করেছিলাম। ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। 18, স্যার 18টা অ্যান্সারটা কি বললেন স্যার? 18 ওই অ্যান্সারটা কত হলো? 3π/2। এটা 3π/2। 3π/2। হ্যাঁ আমি কিন্তু নিজে খাতায় করিনি, আমার কিন্তু অপশন ওই বই থেকে তখন আমি যেটা লেখা ছিল সেটাই লিখলাম। এবার তোমরা করে দেখে নিও, ওই যে অনেকে করেছে মিলছে যত উত্তর সেই তো হ্যাঁ স্যার, ঠিকই আছে কর্নার আর কি। বেগটা তো 75 পাই এসছে, আর ওটা হচ্ছে 50 হ্যাঁ ঠিক এসেছে আছে, তরঙ্গ বেগটা। ঠিক ঠিক আছে, তাহলে 75π/50 মানে 3π/2 হচ্ছে, ঠিকই আছে। একটি ধাতব গোলকে এত মিলিকুলম আধানে আহিত হলো, গোলকের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার হলে গোলকের কেন্দ্র তড়িৎ দৃঢ়ভাবে মান করতে হবে। দেখো একটা গোলক যখন হবে তাহলে তো বুঝতেই পারছো যে কিউ বাই আর 4πε0 থাকবে। এবার একটা জিনিস আমি এখানে বলে দিই, কিউ আছে আরো বলা আছে সোজা কোশ্চেন, একটা জিনিস বলে দিই, গোলকের ক্ষেত্রে গোলকের কিন্তু এই ওপরের সারফেস থেকে আরম্ভ করে একদম সেন্টার পর্যন্ত সব জায়গায় কিন্তু বিভব একই থাকে। এই ওপরেও যা বিভব হবে এখানেও হবে, এই সেন্টারেও কিন্তু তাই হবে। তাই জন্য সেন্টারে কিন্তু শূন্য করে দিও না, যদি বাইরে কোনো জায়গায় হয় সেটা আলাদা কথা, কিন্তু এই গোলকের গোটা ভেতরে কিন্তু একই থাকে। তাই সেন্টারে বলেছে বলেও কিন্তু তোমাকে Q/R 4πε0 আর এটাই কিন্তু বসাতে হবে। তাহলে কিউ বসাবে আর বসাবে স্যার হুম ইটা তো সেন্টারে 0 হবে। ইটা ইটা মানে ইলেকট্রিক ইটা ফিল্ডটা। ইলেকট্রিক ফিল্ডটা 0। এই তুমি আধানটা কি মাইক্রোকুলম হবে? 10 মাইক্রোকুলম দিলে অ্যান্সারটা মিলছে। এই 19-এর আধানটা কি মাইক্রোকুলম হবে? আচ্ছা তুমি করে দেখো তো, আমি ওই এটা তো হ্যাঁ মানে আমি তাতে মিলছে করিনি। অ্যান্সারটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এটা তাহলে অ্যান্সারটা মিলছে না স্যার, মিলিকুলম ধরে করলেও অ্যান্সারটা ওটা 9 × 10⁸ মাইক্রোকুলম দিলে 8 মিলছে, চলে আসছে। মাইক্রোকুলম তাহলে এটা মাইক্রোকুলম দিলে মাইক্রোকুলম মিলছে। করে করো, মাইক্রোকুলম করে করো, ঠিক আছে। আমি তোমাদেরকে প্রথমেই বললাম না, আমি তোমাদেরকে আচ্ছা এইটা তো একদম মার্ক করা কোশ্চেন, আমি পড়ানোর সময় তো এরকম কোশ্চেন ছিল যে 50 ডিগ্রি 100 ডিগ্রি উষ্ণতায় তারের রোধ এত এত হলে 0 ডিগ্রি উষ্ণতায় তারের রোধ করো। তাহলে আমি বারবার বলেছি R(T) সমান R0 1 প্লাস আলফা টি, এখানে কিন্তু R0টা কিন্তু 0 ডিগ্রি, তাহলে R50 সমান হচ্ছে R0 1 প্লাস 50 আলফা। তাহলে এখানে তোমার এটা বলা আছে তো 5 সমান R0 1 প্লাস 50 আলফা, আর 6 সমান R0 1 প্লাস 100 আলফা। এবার এই দুটো সমীকরণ হলো, এই দুটো সমীকরণকে তুমি ক্যালকুলেশন করে ভাগ করে হোক ইয়ে করে হোক তুমি উত্তর বার করলে হয়ে যাবে, ঠিক আছে। এই দুটো তো যে করে দুটো আননোন নাম্বার, দুটো সমীকরণ, তাহলে এটা উত্তর বেরিয়ে যাবে দুটো ক্যালকুলেশন করলে। তাহলে 20টার উত্তর আছে ডি এরটা।
সোজা কোশ্চেন, এবং এই বলো বলো সোজা সোজা কোশ্চেনই আছে। আর রোধ যুদ্ধ একটি পরিবাহী তারকে টেনে তার দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, তারটি রোধ কত? তাহলে আর ইজ প্রপোর্শনাল টু এল সঙ্গে কিন্তু 1/a। তাহলে এল কে যখন তুমি দ্বিগুণ করবে তাহলে এও কিন্তু করসপন্ডিং কিন্তু চেঞ্জ হবে, এটা যেন মাথায় থাকে। সেটা কোন ফর্মুলাতে করবে? এ গণিত এল, আয়তনটাকে কনস্ট্যান্ট থেকে, তাহলে এ গণিত এল সমান হচ্ছে এ ড্যাশ গণিত 2l। তাহলে এ ড্যাশ সমান হচ্ছে এ গণিত l/2l, তাহলে কাটাকাটি করলে a/2। তাহলে এরিয়াটাও কিন্তু চেঞ্জ হবে। তাহলে প্রথম ক্ষেত্রে আর সমান রো l/a, এটা ভুল হয় সবারই। আর ড্যাশ সমান হচ্ছে রোটা তো একই থাকবে, এলটা হয়ে গেল 2l, আর এর জায়গায় এ ড্যাশ মানে কত হচ্ছে এখানে বেরোলো a/2, মানে এটা হচ্ছে। এবার তুমি ভাগ করে দাও, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এইটা যেন কিন্তু বারবার কিন্তু মাথায় যেন থাকে। দৈর্ঘ্য যখনই পরিবর্তন হবে, তুমি একটা তার সার্কুলার কয়েলসে, তো দৈর্ঘ্য যখনই তুমি বড় করছো তাহলে কিন্তু তার ক্ষেত্রফলের কিন্তু চেঞ্জ হবে। যেহেতু ক্ষেত্রফলের সঙ্গে রোধের সম্পর্ক, তাহলে সেটা বার করতে গেলে আমার ওই দৈর্ঘ্য গণিত ক্ষেত্রফল, মানে আয়তন তো ফিক্সড, তাহলে আয়তন তো ফিক্সড, সেই ফর্মুলাকে কিন্তু কাজে লাগিয়ে ক্ষেত্রফলটা কত পরিবর্তন হবে সেটাও কিন্তু করতে হবে। এটা কিন্তু মাস্ট, এটা মাথায় যেন থাকে। তাড়াহুড়ো স্যার অ্যান্সারটা কি, স্যার হ্যাঁ অ্যান্সারটা কি ফোর আর আসছে, ফোর আর 4 আর আসছে? হবে। ফোর আর, হ্যাঁ অ্যান্সারটা 4। ঠিক আছে, অ্যান্সারটা 4। একটি ধাতব তারের মধ্যে দিয়ে টি সেকেন্ড সময়ে তড়িৎ প্রবাহমান হলে এত তড়িৎ হয়, টি সমান 0 থেকে টি সমান থেকে কত আদান পরিবাহিত হয়। তাহলে আই সমান হচ্ছে ডিকিউ ডিটি সমান হচ্ছে 6t² প্লাস 2t প্লাস 1। এখানে কিউ বার করতে হবে, তাহলে কিউ সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডি কিউ সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2 6t² প্লাস 2t প্লাস 1। এটা ইন্টিগ্রেশন করে তাকে লিমিট দিয়ে করলে পেয়ে যাবে 22। এটা উত্তর হচ্ছে এ। তোমাদের প্রথম আমি প্রচুর মক টেস্টগুলো একটু কঠিন কঠিন করানো আছে, করিয়ে রেখেছি তোমাদের ভালোর জন্য। পরবর্তীকালে এগুলো সোজা সোজাই আছে, তোমরা আশা করি পেয়ে যাবে। এরকমই হবে কোশ্চেন, খুব একটা কঠিন এবছর হবে না। হ্যাঁ, আশা করি। আর এরকমই কোশ্চেন বরাবরই আসে। এই যে কেভিএল মানে কার্চফের সেকেন্ড ল সূত্র, বারবার বলেছে এটা শক্তি সংরক্ষণ শক্তির। নীতি। হ্যাঁ, প্রথমটা হচ্ছে আধান কনজারভেশন, আর দ্বিতীয়টা হচ্ছে এনার্জি কনজারভেশন। এটা দ্বিতীয় সূত্র কেভিএল, প্রথমটাকে কেসিএল বলে আর দ্বিতীয়টাকে বলে কেভিএল। ঠিক আছে, কার্চফস কারেন্ট ল, কার্চফস ভোল্টেজ ল। তাহলে প্রথমটার জন্য চার্জ কনজারভেশন হয়, হ্যাঁ, আর দ্বিতীয়টা হচ্ছে এনার্জি কনজারভেশন। একটি তাপযুগ্মের সংযোগস্থলে উষ্ণতা এত, অন্যটি টিডি হলে তড়িৎচলক বল কত? 100 ডিগ্রি উষ্ণতায় তড়িৎ ক্ষমতা কত? তড়িৎচলক বল হয় এটা, তড়িৎ ক্ষমতা কত? এই যে তোমার তাপযুগ্ম দিয়ে কিন্তু অঙ্ক আসার চান্স কিন্তু প্রচন্ড বেশি এবছর। যত রকম অঙ্ক হয় এখান থেকেই দেবে, নিউট্রাল টেম্পারেচার, টেম্পারেচার অফ ইনফার্মেশন, এগুলোই দেবে। এটা হচ্ছে তাপ তড়িৎচলক বল। সেই জন্য লাস্টের দিন এতে আমি এটাও বলে দিয়েছিলাম যে পি সমান হচ্ছে ডিই/ডিটি, এখানে সিগমা দেওয়া আছে। তাহলে এটাকে ডেরিভেটিভ করবে, তাহলে 10 হবে মাইনাস 0.06t হবে, একটা টি থেকে গেল। সেই জন্যই 100 ডিগ্রি উষ্ণতাটা বলা আছে, এখানে 100 দিয়ে গুণ করবে তাহলে উত্তর পেয়ে যাবে। তাহলে উত্তর হবে 24-এরটা হচ্ছে সি এরটা। বুঝতেই পারছো 10 থেকে 6 বাদ গেলে 4 মাইক্রোভোল্টই হবে বলাই আছে। এখানে যেহেতু মাইক্রোভোল্ট দেওয়া আছে, উত্তরও সেই মাইক্রোভোল্টই বেরোবে, মাইক্রোভোল্ট পার কুলম। তাহলে 24-এর উত্তরটা হচ্ছে তোমার সি এরটা, আর এটা হচ্ছে বি এরটা। একটি গ্যালভানোমিটারের অভ্যন্তরীণ রোধ হচ্ছে এত, ওর মধ্য দিয়ে এত মিলিঅ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে কাঁটার পূর্ণ বিক্ষেপ দেয়। গ্যালভানোমিটারকে এত পাল্লার অ্যামমিটারে পরিবর্তনের জন্য সমান্তরাল সমবায়ে কত রোধ যুক্ত হবে? এটা তো বলেছি এবছরের জন্য একদম মার্ক করা কোশ্চেন। এই কোশ্চেন পিডিএফটা তোমরা খুব ভালো করে করবে, এরকম ধরনের আশা করছি, এরকম ধরনেরই দেবে, কারণ এই আগেরটা থেকে এগুলো বললাম, এখান থেকে আসার চান্স বেশি। এটাও বারবার বলছি যে গ্যালভানোমিটারকে কিভাবে ভোল্টমিটার অ্যামমিটার করতে হয়। ভোল্টমিটার
করবে, কিন্তু অ্যামিটার পরিবর্তন করাটা দেওয়ারটা চান্স বেশি, কেন একটু ক্যালকুলেশনটা বেশি করতে হয়। এই সমান্তরাল সমবায়ে কি রোল লাগাতে হবে এটা কিন্তু এক্সট্রা বলে দিয়েছে, এটাও না বলতে হবে। তাহলে একটা গ্যালভানোমিটার আছে, এই গ্যালভানোমিটারের দুটো জিনিস বলা থাকে, একটা কোম্পানি ম্যানুফ্যাকচার হিসেবে বলা আছে, এর মধ্যে দিয়ে কত কারেন্ট যায় আর এর হচ্ছে রোধ কত, দুটোই বলা আছে। একে কিসে পরিণত করতে হবে? অ্যামমিটার। তাহলে এরকম গ্যালভানোমিটার আছে, তাহলে আমাকে একটা শান্ট লাগাতে হবে। তাহলে এই যে কারেন্টটা আইজি, এটা বলা আছে এটা, আমাকে এখানে আইএস, এসটা বার করতে হবে, এর হচ্ছে জি। তাহলে আইজি ইন্টু জি সমান হচ্ছে আইএস ইন্টু এস। তার কারণ হচ্ছে এই দুই জায়গায় পোটেনশিয়াল ডিফারেন্স সমান, আই ফর আইজি প্লাস আইএস। এই আইটা হচ্ছে এইটা 10 অ্যাম্পিয়ার, আইজি বলা আছে এইটা। তাহলে আমাকে কি বার করতে হবে? এস। এস সমান হচ্ছে জি ইন্টু আইজি বাই আইএস। আইএস তো জানি না, তাহলে আইএসটা কি এখান থেকে করে নেবো, আইএস সমান হচ্ছে আই মাইনাস আইজি। এই আইটা হচ্ছে পাল্লাটা, তাহলে আমি ম্যাক্সিমামটা ধরবো, মানে ম্যাক্সিমামটা ধরবো মানে ম্যাক্সিমাম কত করতে গেলে আমাকে সান লাগাতে হবে, তার নিচে তো সবই কমন পড়ে যাবে। তাহলে এটা হচ্ছে আইজি জি বাই আই মাইনাস আইজি। আইজির মান এখানে বসাবো, এই যে মিলি অ্যাম্পিয়ারকে আমি অ্যাম্পিয়ারে করে নেবো, আই এর মান 10 অ্যাম্পিয়ার বসাবো, আইজির মান বসাবো, জি এর মান বসাবো, তাহলে আমি শান্ট পেয়ে যাব। কি করতে হবে মানে কত শান্ট যুক্ত করতে হবে সেটা সব বাদ দিয়ে বারবার বলেছি, গ্যালভানোমিটারকে অ্যামমিটার এবং ভোল্টমিটার, ভোল্টমিটার পরিবর্তন করতে হলে শ্রেণীতে যোগ করতে হয়। সেখানে আইজি আর আই একই জিনিস, কেন যেহেতু শ্রেণীতে কারেন্ট ব্রাঞ্চিং হচ্ছে না, তাহলে একই কারেন্ট যাবে। তাহলে গ্যালভানোমিটারের মধ্যে থেকে যে কারেন্ট যাবে সেটাই টোটাল কারেন্ট। তাহলে সেক্ষেত্রে হচ্ছে তোমাকে একটা ভি সমান হচ্ছে আই জি বলো বা যাই বলো আর প্লাস এস, এইটা হচ্ছে গ্যালভানোমিটারের জি প্লাস এস, গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স। এই শান্টটা বার করতে দেবে, এইটা রেঞ্জটা বলা যায়, ভোল্টেজের রেঞ্জ বলা থাকবে, যেটা মানে কারেন্টের রেঞ্জ বলা যায় সেটা হচ্ছে ভোল্টেজের রেঞ্জ। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একই রকম ভাবে আমি এসি সার্কিটের ক্ষেত্রে বলেছি যে আমার কেন জানি না মনে হচ্ছে যে এই আরএমএস থেকেই কিন্তু কোশ্চেন দেবে, নাও দিতে পারে। আর এখান থেকে একটা জিনিস আমি বলে রাখি তোমাদের, পড়ার সময় একটু ব্রেনটাকে একটু, সবকিছুই তো পড়াতে পড়াতে অল্প টাইমে বলা হয় না, একটু মাথাটা একটু স্বচ্ছ রাখতে। ধরো এইটা আমাদের যে কারেন্টগুলো বলে সেগুলোর ক্ষেত্রে স্কোয়ার কারেন্ট হয় না, ম্যাক্সিমামই হচ্ছে সিনুসাইডাল ওয়েভ, মানে সাইন কার্ভ, তাহলে এরকম করে কারেন্টগুলো যায়। তাহলে এটা হচ্ছে একটা অর্ধচক্র, এটা একটা অর্ধচক্র দিয়ে এখানে এসে পূর্ণ চক্র আমার কমপ্লিট হচ্ছে, একটা ফুল কার্ভ কমপ্লিট হচ্ছে। আমরা টাইম পিরিয়ড টি বলতে বোঝাই এইখান থেকে আসতে এখানে এসে এখানে যখন পৌঁছাবে সেটা হচ্ছে আমার একটা ফুল টাইম পিরিয়ড। সেটা আমি ওই সমীকরণ থেকে এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস ফাই, এইখানে ওমেগা ঢুকাচ্ছে, এখান থেকে আমি ওমেগা সমান 2π/t থেকে আমি এইটা পাই, এখান থেকে এইটা পাই। এবার যদি তোমাকে কোশ্চেন দেয় যে কারেন্টের অভিমুখ কখন উল্টে যাবে, তোমাকে একটা সমীকরণ দিয়ে দিয়েছে, এই সমীকরণটা ধরো সাপোজ দিয়েছে বা এইটুকু ধরো দিয়েছে, এখানে ওমেগার মান একটা দিয়ে আছে, এরকম ডাইরেক্ট ওমেগা না, এটা ওমেগার মান দিয়ে আছে, বললো কোন সময়ে এই কারেন্টের মান উল্টে যাবে। কারেন্টের মান কোথায় এসে উল্টাচ্ছে? এইখানে এসে উল্টাচ্ছে, এই দিকে তো এই মুখে ছিল, তার পরেরটা এই মুখে যাচ্ছে, এইখানে উল্টাচ্ছে। তাহলে কখন উল্টাচ্ছে? t/2 টাইমে, কেন এই গোটাটা হচ্ছে টি টাইম, তার অর্ধেকটা হচ্ছে t/2 টাইমে। কখন বলবে যে তোমাকে এসি কারেন্টের অভিমুখটা কখন উল্টে যাবে? তাহলে তোমাকে যে সমীকরণ দেওয়া থাকবে সেই সমীকরণে ওমেগা দেওয়া থাকবে, ওমেগা থেকে তোমাকে টিটা বার করে নিতে হবে, টি সমান হচ্ছে 2π/ওমেগা, তাহলে ওমেগাটা টিটা তুমি পেয়ে গেলে, সেই টি কে 2 দিয়ে ভাগ করলে কখন এই কারেন্টের অভিমুখ উল্টে যাচ্ছে সেটা বেরিয়ে যাবে। তাহলে আমার মতো হলে পাশে বিভিন্ন রকম কোশ্চেন করে বলতে পারে কখন কারেন্টের মান স্যার সর্বোচ্চ হবে। হ্যাঁ বল। এটা অ্যান্সারটা কি ডি আছে? আমি পড়াটা আগে যেটা করাচ্ছি সেটা করাই, কখন অভিমুখের মান সর্বোচ্চ হবে, কারেন্টের মান কখন সর্বোচ্চ হবে। তাহলে এইখানে দেখো পিকটা হচ্ছে এখানে, তো সর্বোচ্চ কোথায় হচ্ছে? এখানে হচ্ছে। তাহলে তুমি যদি এই লুপটাকে ভাগ করো, দেখো 4টে ভাগে ভাগ হচ্ছে,
এটা একটা অর্ধেক, এটা সমান 4টে ভাগে ভাগ হচ্ছে। এই গোটা লুপটাকে যদি তুমি ভাগ করো দেখো 4টে সমান ভাগে ভাগ হচ্ছে। এই একটা অর্ধেক, এই একটা অর্ধেক, এই একটা অর্ধেক, আবার এখান থেকে একটা অর্ধেক। তাহলে এই গোটাটা 4 ভাগ মানে হচ্ছে টি। এই জায়গাটা এসে কারেন্ট ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে T/4 এ কারেন্ট হচ্ছে ম্যাক্সিমাম। কারেন্ট কখন ম্যাক্সিমাম হচ্ছে? T/4 এ। তাহলে তোমাকে টিটা কিন্তু যে কোনো সমীকরণ থেকে তোমাকে একটা সমীকরণ দিয়েছে, x সমান হচ্ছে 2 sin পয়েন্ট ওমেগা 0.2 টি প্লাস 5 30 ডিগ্রি, এরকম সমীকরণ দিয়েছে। তাহলে এখান থেকে তুমি কিন্তু ওমেগা সমান পেলে 0.2, এখানে তুমি টিউ পেয়ে গেলে। দিয়ে তোমাকে দুটো কোশ্চেন এক্সট্রা দিতে পারে, কখন কারেন্টের মান উল্টে যাচ্ছে আর কখন কারেন্টের মান সর্বোচ্চ হচ্ছে। তাহলে কারেন্ট উল্টাচ্ছে, যে টিটা বেরোবে তাকে 2 দিয়ে ভাগ করলে কারেন্ট উল্টাচ্ছে সেই অভিমুখ সেই সময়। আর কারেন্টের মান কখন সর্বোচ্চ হচ্ছে তখন কিন্তু হবে T/4। এই জিনিসগুলো যখন মাথায় থাকে, আমি পড়াতে পড়াতে এক্সট্রা জিনিসগুলো তোমাদের বলে দিচ্ছি, এগুলো সবসময় ক্লাসে অল্প সময়ের মধ্যে বলা হয়নি, ঠিক আছে? আমি এই অঙ্কটা নিয়েই পড়ে নাই, হ্যাঁ, তাহলে সেই জন্য এগুলো বলে দিলাম, তাই এগুলো নোট করে শেষ মুহূর্তের জিনিস। এবার আসছে এই অঙ্কটাই, পরিবর্তিত তড়িৎ প্রবাহ এরকম। আমি বারবার বলছি তোমাকে সোজা আরএমএস মান দেবে না, তাহলে আমরা জানি আই সমান হচ্ছে I0 সাইন ওমেগা টি প্লাস 5। এইরকম যদি হয় এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, আর আরএমএস হয় I0/√। তাহলে এটাকে এরকমই ট্রান্সফার করতে গেলে সামনে আসে √3² প্লাস 4²। সেই সিম্পল হারমোনিক মোশনও এই একই জিনিস করেছি। তাহলে এইটাকে আমি কি করব? √2 দিয়ে ভাগ করব। তার মানে এটা হচ্ছে 9 প্লাস 16/√2। তার মানে হচ্ছে √25/2 বা 5/√2। তাহলে অপশন হচ্ছে ডি। যে বললে ঠিকই বলেছে। 26 গেল। 27 হাইড্রোজেন পরমাণুর ভৌম স্তরে শক্তি হচ্ছে এইটা, ওই স্তরে স্থিতিশক্তি কত? তাহলে এটা টোটাল এনার্জি বলা আছে, তাই তো? তাহলে স্থিতিশক্তি কি হয়? টোটাল এনার্জি ডবল হয়ে যায়। তাহলে ডবল হয়ে গেলে কোনটা হবে? এইটা হবে, সোজা কথা। তাই জন্য এনার্জি, টোটাল এনার্জি, কাইনেটিক এনার্জির মধ্যে সম্পর্কটা শুধু যে কোনো একটা সংখ্যা দিয়ে করে রাখতে তোমাদেরকে বলেছি, নিশ্চয়ই তোমরা করে রেখেছো। এই অঙ্কটা দুটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 21 এবং 41, মৌল দুটি থেকে নিঃসৃত কে আলফা রেখা তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত করো। তাহলে কে আলফা সমান হচ্ছে কনস্ট্যান্ট, আমরা যদি ইয়ে হিসাবে দেখি তোমার আমাদের কি বলে মজলের ল, যেটা সমান হচ্ছে একটা কনস্ট্যান্ট থাকে দিয়ে z-1 তার হোল স্কয়ার। এইটা তো √μ থাকে, সেটা সমান এটা √হবে। স্কোয়ার করে দিলে আমার হচ্ছে এটা স্কোয়ার হয়ে যাবে। এই যে এখানে এটা আমরা ধ্রুবক থাকে, এটা স্কিমিং কনস্ট্যান্ট, এটাকে 1ই ধরা হয়। যেহেতু এখানে সংখ্যা দিয়ে দিয়েছে তাহলে এটাকে তোমাকে 1 ধরেই করতে হবে। তাহলে 1/λ ধরো 1 সমান হচ্ছে a z-21 - 1 তার স্কোয়ার, 1/λ2 সমান হচ্ছে a 41 - 1 41 - 1 তার স্কোয়ার। এবার দুটোকে অনুপাত করে দেবে। তাহলে অনুপাত করে, যেহেতু তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য বলেছে সেই জন্য, অ্যাকচুয়ালি তো √μ সমান হচ্ছে a z-1 প্রপোর্শনাল, বা এখানে কনস্ট্যান্ট দিলে তুমি √μ প্রপোর্শনাল হচ্ছে z-1। এটা হচ্ছে z-1, এটা z-a, এখানে স্কিমিং কনস্ট্যান্ট থাকে, যেহেতু এখানে ভ্যালু দেওয়া আছে স্কিমিং কনস্ট্যান্টের মানটাকে 1 ধরবে বা ব্র্যাকেটে তোমার লিখে দেওয়া থাকে। তাহলে এর উত্তর যেটা বেরোচ্ছে, 28-এর উত্তর যেটা বেরোচ্ছে, আমার খাতায় যেটা লেখা আছে ডি এরটা 4.1। সব থেকে ইম্পর্টেন্ট আমি বলেছি জেনার ডায়োড। তোমাদের যদি 9-10-এ বিশেষ করে আশা করি সোজা কোশ্চেন দেবে, জেনার ডায়োড ট্রানজিস্টার এরকম ধরনের কোশ্চেনই দেবে, ঠিক আছে? জেনার ডায়োড তো আমি আগের দিন অনেক বোঝানোর চেষ্টা করেছি, কতটা বোঝাতে পেরেছি বা তোমরা কতটা বুঝেছো আমি জানি না, তাও আজকে একটা সুযোগ পেয়েছি, তাহলে আমি আজকে একটু ভালো করে বুঝি জেনার ডায়োড সম্বন্ধে, আমি একটু ভালো করে বুঝি। আগে ট্রানজিস্টারের অঙ্কটাকে বলে দিই, তারপরে হবে। তাহলে IC/IE মানে এটা আলফার মান দেওয়া আছে ট্রানজিস্টার। বিবর্ধক প্রবাহমাত্রা কারেন্ট গেন মানে বিটা বলেছে, বিটা সমান হচ্ছে ল্যামডা আলফা 1 - আলফা। তাহলে এটা বসিয়ে দিলেই তোমার উত্তর চলে আসবে। উত্তর আছে 49। তাহলে এটা সোজা জিনিস, এটা কিছু বলার নাই, ডাইরেক্ট ফর্মুলা থেকে দিয়েছে। কিন্তু আমি
এটাকে একটু বেশি গুরুত্ব দিচ্ছি, 9, 10 এবং 11, 12 দুজনের জন্য ইম্পর্টেন্ট। এখানে তো জেনার ডায়োড নাও বলা, তাহলে চিহ্ন থেকে বোঝা যায় জেনার ডায়োড। জেনার ডায়োডের কি থাকে, একদিকে ইনপুট ভোল্টেজ থাকে, একদিকে আউটপুট ভোল্টেজ থাকে। একটা লোড ইনপুট ভোল্টেজের সঙ্গে লাগানো থাকে, একটা লোড আউটপুট ভোল্টেজ। কারণ তোমাকে আউটপুট ভোল্টেজ পেতে গেলে একটা কিন্তু রেজিস্ট্যান্সের এগেনস্টেই পেতে হবে, সেই জন্য একটা রেজিস্ট্যান্স লাগানো থাকে। প্রথম নিয়ম হচ্ছে এই যে আউটপুট ভোল্টেজ তুমি পাবে সেইটা হচ্ছে জেনার ভোল্টেজ। জেনারের যে ভোল্টেজ সেটাই হবে আউটপুট ভোল্টেজ। তাহলে এই চিত্র জেনার ভোল্টেজ 4V ডায়োডের মধ্যে দিয়ে কত তড়িৎ যাবে, মানে এই জেনার কারেন্টটা বার করতে এটাই দেয়, এটাই বারবার দেয় জেনার কারেন্টটা কত বার করতে হবে। তাহলে তোমাকে আউটপুট ভোল্টেজ কিন্তু বলা নাই, কিন্তু জেনার ডায়োডের ধর্মই তো এটা। জেনার ডায়োড ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে, মানে যে ভোল্টেজে জেনার ডায়োড কাজ করছে সেটাই হচ্ছে তার আউটপুট ভোল্টেজ। এই 15 ভোল্টের বেশি আউটপুট কোনোদিন পাওয়া যাবে না, মানে এই ভোল্টেজেই ওর কার্ভটা গিয়ে এরকম করে কারেন্টটা পাচ্ছে। এইখানে যে ব্রেকডাউন হচ্ছে এইটাই হচ্ছে জেনার ভোল্টেজ। তাহলে ভি আউটপুট যেটা সেটা হলো 15 ভোল্ট। তাহলে ইনপুট দিচ্ছি 20, কিন্তু আউটপুটে আসছে 15। কোথা থেকে 15 পেলাম, কেন বারবার বলছি জেনার ভোল্টেজটাই আউটপুট ভোল্টেজ। তাহলে আউটপুটে পেলাম 15, তাহলে বাকি 5 ভোল্টেজ গেল কোথায়, সেই ভোল্টেজটা এই এর এগেনস্টে ড্রপ হচ্ছে। তাহলে এর রেজিস্ট্যান্স কত, আর এস যদি লিখি তাহলে 250 ওহম। এর এগেনস্টে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে, ভিএস যদি লিখি 20 ইনপুট ছিল, আউটপুট হচ্ছে 15, আউটপুট মানে জেনার ভোল্টেজ, তাহলে হচ্ছে 5 ভোল্ট। এইটা হচ্ছে এর মধ্যে দিয়ে যাচ্ছে, এর মধ্যে ড্রপ করেছে। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট কত, ভি সমান আই আর, তাহলে আমি ভিএস বাই আর এস সমান 5 ভোল্ট বাই 250 ভোল্ট। তাহলে এইটা হয়ে গেল কারেন্ট অ্যাম্পিয়ার, এটা আমি পেয়ে গেলাম। এবার আমাকে কি করতে হবে, এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে দেখতে হবে। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট যাওয়া মানে এই কারেন্টটা এখানে সে দুভাগে ভাগ করেছে, কিছুটা জেনারের মধ্যে দিয়ে গিয়েছে, কিছুটা এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে গিয়েছে। তাহলে এর এগেনস্টে পোটেনশিয়াল ড্রপ কত, 15 ভোল্ট। একে যদি আমি রোধ দিয়ে ভাগ করে দিই 1000, তাহলে এইটা হবে এর মধ্যে দিয়ে কারেন্ট, সেটা হচ্ছে এর মধ্যে দিয়ে আইএল, রোড রেজিস্ট্যান্স। তাহলে এইটা, তাহলে এটাও পেলাম, আইএলও পেলাম, আইএসও পেলাম। তাহলে আই সমান হচ্ছে তোমার এই যে কারেন্টটা যাচ্ছে এখানে ভাগ হচ্ছে, তার মানে এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাবে, এই যে কারেন্টটা, মানে এই কারেন্টটা কত লিখেছি, আইএস লিখেছি, আইএস মাইনাস আইএল করলে এইটা হচ্ছে জেনার কারেন্ট। তাহলে আইএস যেটা কারেন্টটা যাচ্ছিল এখানে, এইখানে যাওয়ার পর কিছুটা এদিকে গেল, কিছুটা এদিকে গেল, তাহলে আমি আইএলটাকে বাদ দিয়ে দেবো, আইএল মানে এইটা বাদ দিলে আমি জেনার কারেন্টটা পেয়ে যাবো। তাহলে এই জেনার কারেন্টটাই কিন্তু বেশি। বলো বলো। স্যার বলছি অ্যান্সারটা কি 5 মিলি অ্যাম্পিয়ার আসছে? অ্যান্সার 29-এর আমি ক্যালকুলেশন করিনি, বিয়ের, হ্যাঁ 5 মিলি অ্যাম্পিয়ার, একদম ঠিক, 5 মিলিঅ্যাম্পিয়ারই 5 আসবে মিলি, স্যার। হ্যাঁ 5 মিলি অ্যাম্পিয়ার। আর ডাইরেক্ট সূত্র স্যার আপনি যেটা দিয়েছিলেন ওটাতে করলেও তো হ্যাঁ হচ্ছে। হ্যাঁ ওইটাও মনে রাখতে পারলে খুবই ভালো, ওটাও মনে রাখতে পারলে ভালো, ওইটা ওটাও একটা তো মনে সূত্র রাখা আমি একটু দিয়েছি। সহজই আছে, ডায়াগ্রামটা হ্যাঁ মনে রাখলে। সেই জন্যই তো ওইটা যে বই থেকে দিয়েছি ওটা হচ্ছে এমএসসির এন্ট্রান্সের বই। আমি 10টা বই খুঁজে কোথা থেকে তোমাদেরকে সোজা করে করা যাবে সেই চিন্তা করছিলাম, সেখানে তোমাদের দেখবে সূত্র করা আছে যে ভি মনে হয় ইনপুট, হ্যাঁ, মাইনাস ভি আউটপুট বাই এইটা, হ্যাঁ এরকম করা ছিল, বাদ বাকি এইটা যে ভি স্যার আউটপুট। ভিআই মাইনাস ভিজেড বাই আর এস মাইনাস ভিজেড বাই আর এল। আচ্ছা আচ্ছা, মানে ওই ভিজেড বলতে গেলে এখানটাকে আমি এইটাকে আর এল লিখেছিলাম, আর এইটাকে মনে হয় নাকি আর এস লিখেছিলাম নাকি, তাহলে হ্যাঁ স্যার হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তাহলে ভি ইনপুট থেকে ভি আউটপুট বাদ দিয়ে তাকে আর এস দিয়ে ভাগ করলে তুমি এই কারেন্টটা পাচ্ছ। সেই জন্য দেখো ভি ইন মাইনাস ভি আউট বাই আর এস, তুমি এই কারেন্টটা পেয়ে গেলে, এখান থেকে এই কারেন্টটা বাদ দিতে হবে, সেই জন্য হচ্ছে এই ভি আউট বা জেনার ভোল্টেজ বাই আর এল। এটা মনে রাখলেও, এটা মনে রাখলে হবে, এটা মনে রাখলে হবে তখনই যখন হচ্ছে তোমাকে
শুধুমাত্র কারেন্ট দেবে, কিন্তু 100% বলছি যে তোমাকে জেনার কারেন্টই বার করতে দেবে, আর কিছু দেয় না এখান থেকে, কিন্তু আর সেরকম কিছু দেয় না। তাহলে এটা একটু ভালো করে খেয়াল দেখো। স্যার হ্যালো।